প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এইচএসসি রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সম্পর্ক এই অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনায় আছি। মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক রসায়ন, আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে মূলত আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন আমাদের আলোচনার মধ্যে থাকবে। প্রথমে আমরা দেখে নিই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের মধ্যে সম্পর্ক। তো এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে রাসায়নিক বন্ধন কি। তো রাসায়নিক বন্ধন হলো পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করা। অর্থাৎ কোনো একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে, করে ধনাত্মক আয়নে পরিণত হবে, অন্য একটি মৌল ইলেকট্রন গ্রহণ করবে, করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হবে। অথবা কি হতে পারে যে একাধিক মৌল তাদের সর্বোচ্চ স্তরের এক বা একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করেও অণু গঠন করতে পারে। তো এইভাবেই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ইত্যাদি ধরনের বন্ধন গঠিত হয়ে থাকে। তো রাসায়নিক বন্ধনের অষ্টক তত্ত্ব মতে আয়নিক বন্ধন, তড়িৎযোজী বন্ধন ও সমযোজী বন্ধন ব্যাখ্যা করা হয়। অষ্টক তত্ত্ব হচ্ছে অণু গঠনের পরে প্রত্যেকটি মৌলে 8টি করে ইলেকট্রন থাকবে। এটি হচ্ছে রাসায়নিক বন্ধনের অষ্টক তত্ত্ব। তো আমরা জানি সাধারণত ধাতু এবং অধাতু মিলে তৈরি হয় আয়নিক বন্ধন এবং অধাতু এবং অধাতু মিলে তৈরি হয় সাধারণত সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে, কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে সাধারণত ইলেকট্রন শেয়ার ঘটে। যেমন এখানে আমরা সোডিয়াম এবং ফ্লোরিন এদের মধ্যে দেখছি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটি হচ্ছে মূলত আয়নিক বন্ধন। এখানে সোডিয়াম ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু। একইভাবে এখানে আমরা খেয়াল করছি যে দুটি হাইড্রোজেন পরমাণু অধাতু, তারা সর্বোচ্চ স্তরের একটি করে ইলেকট্রন শেয়ার করে তাদের দুইয়ের নিয়ম অনুসারে তারা কি করেছে, একটি স্থায়ী অণু গঠন করেছে। অণুটি হচ্ছে হাইড্রোজেন অণু। এখানে সমযোজী বন্ধন গঠিত হয়েছে অধাতু অধাতু এর মধ্যে। প্রথমে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। তো বলা হচ্ছে ধাতু ও অধাতু পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন প্রদান ও গ্রহণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করে যথাক্রমে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন সৃষ্টি সহকারে তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন গঠন করে। যেমন আমরা পূর্বেই দেখেছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সেই ক্ষেত্রে সোডিয়াম যদি তার সর্বোচ্চ স্তরের ইলেকট্রনটি অর্থাৎ এই যে 3s1 এ থাকা ইলেকট্রনটি যদি ত্যাগ করে, তাহলে সোডিয়াম ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। তো সেক্ষেত্রে এটি ইলেকট্রন বিন্যাস হবে নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো। এবং দেখা যাচ্ছে যে এর দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরে তখন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 + 6 8টি। একইভাবে ক্লোরিন একটি অধাতু, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এর সর্বোচ্চ স্তরে ইলেকট্রন রয়েছে হচ্ছে 7টি। এখন সে যদি সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে, সেক্ষেত্রে ক্লোরাইড আয়ন এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সর্বোচ্চ স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে এবং এর এই ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন একজন ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে এবং আরেকজন ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়নে পরিণত হচ্ছে। তো এখন এই যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি তৈরি হচ্ছে, প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে যে আকর্ষণ বল তৈরি হচ্ছে, সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটি একটি আয়নিক যৌগ এবং এদের মধ্যে যে বন্ধন, সে বন্ধনটি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে মোটামুটি একটি বিস্তারিত ধারণা পেলাম। এখন আমরা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করব।
আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে একই গ্রুপের অর্থাৎ পর্যায় সারণীর কোনো গ্রুপের যত নিচের দিকে যাওয়া যায় এসব মৌলের সৃষ্ট আয়নের আকার ততই বৃদ্ধি পায় এবং আয়নিক আকার যত বৃদ্ধি পায় আয়নিক বন্ধন সাধারণত ততটা দুর্বল হয়। দ্বিতীয়ত লাইক ডিসলভস লাইক নীতি নামে একটি নীতি রয়েছে, সেই অনুসারে আয়নিক যৌগগুলো সাধারণত পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বিশুদ্ধ সমযোজী যৌগ অণুতে কোনো পোল বা মেরু না থাকায় ধনাত্মক ঋণাত্মক মেরু সৃষ্টি হয় না বলে এরা পানিতে অদ্রবণীয়। এসব অপোলার জৈব দ্রাবক বেনজিন ও কেরোসিনে দ্রবণীয় হয়, যেমন কেরোসিন নামক হাইড্রোকার্বন পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ আয়নিক যৌগ যেহেতু তাদের প্লাস এবং মাইনাস পোল রয়েছে তারা কি হবে পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড যৌগটি সহজেই কি হয় পানিতে আয়নিত হয় যেহেতু একটি পোলার যৌগ। ধাতুর পরমাণু সমূহ একটি দুটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করতে যে আয়নীকরণ শক্তির প্রয়োজন হয় এর চেয়ে বেশি 4টি ইলেকট্রন ত্যাগ করার প্রয়োজনীয় শক্তি পরিবেশ থেকে পাওয়া সম্ভব নয়। তাই অনেক মৌল ইলেকট্রন শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে বন্ধনে আবদ্ধ হয়, এরূপ বন্ধনকে সমযোজী বন্ধন বলা হয়। অর্থাৎ ধাতু সমূহ একটি দুটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে তারা আয়নিক বন্ধন তৈরি করতে পারে ক্যাটায়ন হিসাবে, কিন্তু তার অধিক ইলেকট্রন অর্থাৎ যেমন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে, এদের পক্ষে কিন্তু 4টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন 4+ আয়নে পরিণত হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কার্বন কি করে অন্য কোনো মৌলের 4টি ইলেকট্রন শেয়ার করে তারা সমযোজী বন্ধন গঠন করে এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেই ধরনের বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। তো আমরা এখন একটু সমযোজী বন্ধন সম্পর্কে জেনে নিই। অধাতব পরমাণু সমূহে ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে সমযোজী অণু গঠন করে। রাসায়নিক পরিবেশে অধাতব পরমাণু সমূহ প্রত্যেকে সমসংখ্যক যোগান দিয়ে প্রথমে ইলেকট্রন যুগল গঠন করে এবং পরে ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে বন্ধনে আবদ্ধ হয়। এরূপ বন্ধনকে বলে সমযোজী বন্ধন। যেমন আমরা এখানে যদি দেখি তাহলে অক্সিজেন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 6টি। সে দুটি হাইড্রোজেন থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তো এখানে আমরা ক্রস চিহ্ন বিশিষ্ট ইলেকট্রনটি হাইড্রোজেন কর্তৃক প্রদত্ত এবং ডট চিহ্ন বিশিষ্ট ইলেকট্রনটি অক্সিজেনের নিচের ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তরে কি হয়েছে অষ্টক পূর্ণ হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যে কার্বনের বহিষ্ঠ স্তরে 4টি ইলেকট্রন আছে, সে যদি 4টি হাইড্রোজেন থেকে 4টি ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে তাহলে সেখানে কি হবে সমযোজী বন্ধন গঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কি হলো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেগুলো রয়েছে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল লোন পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনের পাশাপাশি এরা কি করছে যে দুই পাশে দুটি হাইড্রোজেনের সাথে একটি একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করছে। মিথেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে যে কার্বন 4টি হাইড্রোজেনের সাথে একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধন তৈরি করেছে। এই ধরনের ইলেকট্রন যুগলকে বলা হয় বন্ধন ইলেকট্রন যুগল। আর যে ইলেকট্রনগুলি বন্ধন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বহিঃস্থ স্তরে থাকে কোনো মৌলের সেগুলোকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের জানা একটু গুরুত্বপূর্ণ। বন্ধন ইলেকট্রন যুগল তো বলছে সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল দুটো পরমাণুকে আবদ্ধ রাখে ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে সেই ইলেকট্রন যুগলকে বলা হয় বন্ধন ইলেকট্রন যুগল। অর্থাৎ এক কথায় দুটি পরমাণুর যে দুটি ইলেকট্রন বন্ধন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারাই হচ্ছে বন্ধন ইলেকট্রন যুগল বা বন্ড পেয়ার ইলেকট্রন। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে এবং ইলেকট্রনের অক্টেট সেট অর্থাৎ অষ্টক গণনায় ভূমিকা রাখে সেই ইলেকট্রন যুগলকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে। অর্থাৎ যারা সর্ববহিঃস্থ স্তরে অবস্থান করে কিন্তু বন্ধন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা লোন পেয়ার ইলেকট্রন যুগল। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নিই। এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তি স্তর ইলেকট্রন রয়েছে অর্থাৎ তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন রয়েছে 7টি। ক্লোরিন যখন হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে তখন সেক্ষেত্রে এই যে ক্লোরিনের 3p-Z এ যে একটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটি হাইড্রোজেনের একটি ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে।
তাহলে এইখানে এই যে ইলেকট্রন জোড়টি হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছে সেটি হচ্ছে বন্ডিং পেয়ার ইলেকট্রন অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন। আর বাকি ক্লোরিনের আরো যে 3 জোড়া ইলেকট্রন রয়েছে তারা ক্লোরিন শুধুমাত্র ক্লোরিন নিউক্লিয়াস দ্বারা অর্থাৎ এটি এটি এবং এটি শুধুমাত্র ক্লোরিনের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট এবং তারা বন্ধন গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। এরা হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। এভাবে আমরা দেখতে পাই অ্যামোনিয়াতে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে 1 জোড়া, পানির অণুতে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে 2 জোড়া, HCl এর ক্ষেত্রে ক্লোরিনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে 3 জোড়া। অ্যামোনিয়ার অণু, পানির অণু ইত্যাদি অণুতে তাহলে আমরা বন্ধন ইলেকট্রন যুগল এবং নিঃসঙ্গ জোড় ইলেকট্রন সহজে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে সাধারণত গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এর মৌলসমূহের মধ্যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। 14 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, এই গ্রুপগুলোতে বেশিরভাগই অধাতু। এই অধাতুগুলো সাধারণত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে থাকে। এখন সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে একটি মতবাদ রয়েছে যে মতবাদটিকে আমরা সংক্ষেপে বলে থাকি ভিবিটি মতবাদ বা যোজনী বন্ধন মতবাদ। এই যোজনী বন্ধন মতবাদ অনুসারে বলা হয় যে অরবিটাল সমূহ পরস্পরের সাথে কি করে, প্রথমে অধিক্রমণ করে এবং অধিক্রমণের পরে তাদের বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সমূহ অধিক্রমণ ঘটে এবং বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন দ্বয় তারা একে অপরের সাথে জোড়বদ্ধ হয়। তো অরবিটালের অধিক্রমণ বলতে দুটি পরমাণু দুটি অরবিটালের পারস্পরিক উপরিস্থাপনকে বোঝায়। পরমাণুর সর্ববিস্ত শক্তি স্তরে মোট অর্ধপূর্ণ অরবিটাল বা বিজোড় ইলেকট্রন সংখ্যা ওই মৌলের যোজন অরবিটাল সংখ্যা প্রবেশ করে। যেমন কার্বনের ক্ষেত্রে দেখা যায় কার্বন যখন উদ্দীপ্ত অবস্থায় থাকে তখন কার্বনে 4টি বেজোড় ইলেকট্রন রয়েছে। দুটি পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অধিক্রমণের ফলে একটি সমযোজী বন্ধন তৈরি হয়। অর্থাৎ বিপরীত স্পিন বিশিষ্ট দুটি অর্ধপূর্ণ অরবিটাল, এই যে বলা হচ্ছে দুটি অর্ধপূর্ণ অরবিটাল বিপরীত স্পিন যুক্ত হতে হয় এবং বিপরীত স্পিন যুক্ত অরবিটাল তারা পরস্পরের সাথে অধিক্রমণ করে কি করে, একটি বন্ধন তৈরি করে। অরবিটালের অধিক্রমণ উভয় অরবিটালের অক্ষ বরাবর হতে হবে। অরবিটাল দ্বয়ের অধিক্রমণের পরিমাণ যত বেশি হবে সৃষ্ট বন্ধন শক্তি তত বেশি হবে। উভয় অরবিটালের অধিক্রমণের ফলে পরমাণু দুটির নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয়। এটাকে বলা হয় আণবিক অরবিটাল। অর্থাৎ দুটো পারমাণবিক অরবিটাল, এই যে দেখতে পাচ্ছি দুটো পারমাণবিক অরবিটাল, এই পারমাণবিক অরবিটাল দ্বয়ের মধ্যকার বেজোড় ইলেকট্রন সমূহ যখন পরস্পরের সাথে অধিক্রমণ করে, অরবিটাল অধিক্রমণ করে, তখন তাদের মাঝে একটি ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট ইলেকট্রন মেঘের সৃষ্টি হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অরবিটাল গুলোকে আমরা বলে থাকি মলিকুলার অরবিটাল বা আণবিক অরবিটাল। আণবিক অরবিটালে উভয় পরমাণুর নিট আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকবে এবং স্থিতি শক্তি সবচেয়ে কম হবে। পরমাণুর পারমাণবিক অরবিটাল যে শক্তিযুক্ত থাকে সৃষ্ট আণবিক অরবিটালের শক্তি তার চেয়ে কম হয়ে থাকে। তার ফলে কি হয়, স্থিতিশীল সমযোজী যৌগ গঠিত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এটি এবং এটি হচ্ছে পারমাণবিক অরবিটাল। এই পারমাণবিক অরবিটাল যখন অধিক্রমণের ফলে বন্ধন তৈরি করেছে তখন তাদের মধ্যে নিট আকর্ষণ শক্তি বেশি কিন্তু স্থিতি শক্তি এদের অপেক্ষা বেশ কম, যার ফলে স্থিতিশীল সমযোজী যৌগ গঠিত হয়েছে। এটি হচ্ছে যোজনী বন্ধন মতবাদ। এখন সমযোজী বন্ধনের এই অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। তো বলা হচ্ছে দুটি পরমাণুর দুটি অর্ধপূর্ণ অরবিটালের অধিক্রমণটা অর্থাৎ ওভারল্যাপিংটা সামনাসামনি ঘটতে পারে আবার পাশাপাশি দুই ভাবে ঘটতে পারে। দুটি অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে যদি সামনাসামনি অধিক্রমণ ঘটলে তাদের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট বন্ধন সৃষ্টি হয় আর এই ধরনের বন্ধনকে বলা হয়ে থাকে সিগমা বন্ধন। অপরদিকে দুটি পরমাণুর মধ্যে সিগমা বন্ধন গঠনের পর উভয় পরমাণু দুটি সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ ঘটলে তখন ইলেকট্রন ঘনত্ব কম থাকে এবং এর ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে পাই বন্ধন। আমরা এই চিত্রটিতে যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটি কার্বন এবং একটি কার্বনের দুটি অরবিটালের মধ্যে কি হয়েছে, মুখোমুখি অধিক্রমণ ঘটছে। এই মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয়েছে সেটি হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডের গঠনের পরে অসংকরিত অরবিটাল পি অরবিটাল, এই যে অসংকরিত পি অরবিটাল তারা পাশাপাশি অধিক্রমণ করছে, এইভাবে যে বন্ধন সৃষ্টি হয়ে থাকে সেটি হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনের অধিক্রমণকৃত এলাকাতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, সেজন্য সিগমা বন্ধন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী।
আর পাই বন্ধনে অধিক্রমণকৃত এলাকাতে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে, সেজন্য পাই বন্ধন অপেক্ষাকৃত সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল হয়। সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ আলোচনাতে আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা সিগমা বন্ধন নিয়ে আলোচনা করব। তো সমযোজী বন্ধন সৃষ্টির সময় দুটো পরমাণুর যোজ্যতা স্তরের দুটি অর্ধপূর্ণ অরবিটালে পরস্পরের সাথে সামনাসামনি অতিক্রমণ ঘটে, তখন যে বন্ধন উৎপন্ন হয় সেই বন্ধনকে সিগমা বন্ধন বলা হয়ে থাকে। তো বলা হচ্ছে যে দুটি এস অরবিটাল, একটি এস এবং একটি পি অরবিটাল, এরা এসপি এবং দুটি পি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হতে পারে। তো আমরা যদি একটু চিত্র দেখে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি এস অরবিটালের সামনাসামনি অতিক্রমণ ঘটেছে, একটি সিগমা বন্ধন তৈরি হয়েছে। হ্যাঁ, একটি পি অরবিটালের সামনাসামনি অতিক্রমণ ঘটে সিগমা বন্ধন গঠন হয়েছে। একইভাবে এস অরবিটাল এবং পি অরবিটালের সামনাসামনি অতিক্রমণ করেও সিগমা বন্ধন তৈরি করতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বন্ধনটি দুটি কার্বনের মুখোমুখি অতিক্রমণের ফলে এখানে যে বন্ধন তৈরি হয়েছে এটি হচ্ছে সিগমা বন্ধন। আবার কার্বনের সাথে হাইড্রোজেনের অরবিটাল সমূহের মধ্যে সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়েছে। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, তো বিশুদ্ধ এস ও পি অরবিটাল সাধারণত সিগমা বন্ধন গঠন করে। এছাড়া বিভিন্ন ধরনের শর্কর অরবিটালও সিগমা বন্ধন তৈরি করতে পারে। দুটি পরমাণু দুটি অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অতিক্রমণ দ্বারা সিগমা বন্ধন তৈরি হয়ে থাকে। সিগমা বন্ধনে আবদ্ধ উভয় পরমাণু সিগমা বন্ধনের অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে, অর্থাৎ দুটি পরমাণু তারা একই অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে, কারণ এখানে শুধুমাত্র একক বন্ধন থাকে। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাই বন্ধন। তো দুটি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন গঠনের পর উভয় পরমাণুর প্রত্যেকটি হতে একটি করে দুটি সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটালের পার্শ্ব অতিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনকে পাই বন্ধন বলে। এক কথায় দুটি অরবিটালের অর্ধপূর্ণ ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটি হচ্ছে পাই বন্ধন। যেমন এখানে যদি আমরা একটা চিত্র খেয়াল করি তাহলে অক্সিজেনের অসংকরিত পি অরবিটাল, যেমন ধরে নিই 2p-y অথবা 2p-z অরবিটাল, এরা প্রথমে সিগমা বন্ধন তৈরি করেছে, তারপরে তারা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে এইভাবে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে কি করে পাই বন্ধন তৈরি করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে পাশাপাশি অতিক্রমণ কালে দেখা যাচ্ছে যে এর যে 2p-y এবং 2p-z অরবিটাল রয়েছে, 2p-y এরা মুখোমুখি অতিক্রমণের ফলে তৈরি করেছে সিগমা বন্ধন, এবং 2p-z এরা পাশাপাশি অতিক্রমণের ফলে তৈরি করেছে হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধনের বৈশিষ্ট্য, এখানে আমরা দেখছি যে দুটি 2p-z অরবিটাল এর পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করবে। পাই বন্ধনের প্রধান বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে যে সিগমা বন্ধন গঠন ছাড়া কখনোই পাই বন্ধন গঠিত হতে পারে না। দুটি অরবিটালের মুখোমুখি অতিক্রমণের ফলে প্রথমে সিগমা বন্ধন গঠিত হবে, সেই সিগমা বন্ধন গঠনের পরে আর যেহেতু মুখোমুখি অতিক্রমণ সম্ভব হয় না, সেক্ষেত্রে তখন তারা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করে। এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না, কারণ এরা পরস্পর একক অক্ষ বরাবর লম্বভাবে থাকে না। আমরা জানি এস অরবিটাল গোলাকার, সেজন্য তার নির্দিষ্ট কোনো দিকমুখিতা নাই, তারা পরস্পরের সাথে সিগমা বন্ধন বা অন্যের সাথে সিগমা বন্ধন গঠন করতে পারে, কিন্তু পাই বন্ধন গঠন সম্ভব নয়। একইভাবে হাইব্রিড অরবিটাল তারা কখনোই পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে না, যার কারণে দুটি হাইব্রিড অরবিটালের মধ্যে পাই বন্ধন গঠন সম্ভব নয়। কোন যৌগের পরমাণু সমূহের মধ্যে সর্বোচ্চ দুটি পাই বন্ধন গঠন সম্ভব, কারণ আমরা জানি অক্ষ হচ্ছে তিনটি XYZ, এর মধ্যে একটি অক্ষ বরাবর যদি সিগমা বন্ধন গঠিত হয়ে যায় তাহলে বাকি দুটো অক্ষ বরাবরই পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধন তৈরি হতে পারে, তার অধিক পাই বন্ধন গঠন কখনোই সম্ভব হবে না। পাই বন্ধনে আবদ্ধ পরমাণু দ্বয় একটিকে স্থির রেখে উপরটি বন্ধন বরাবর ঘূর্ণন সম্ভব নয়, তাই এই ক্ষেত্রে জ্যামিতিক সমানতার উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সিগমা বন্ধন গঠিত হয়েছে, পাশাপাশি এখানে কি হয়, যখন পাই বন্ধন গঠিত হবে তখন এই পরমাণু আর মুক্তভাবে আবর্তন করতে পারবে না, আর এইভাবে মুক্তভাবে আবর্তন করা সম্ভব না হওয়ার কারণে জৈব যৌগের ক্ষেত্রে তারা দেখা যায় যে জ্যামিতিক সমানতা সৃষ্টি করতে পারে। পাই বন্ধন যেহেতু অতিক্রমণকৃত অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে, তাই পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল হয়ে থাকে। এরপর আমরা দেখে নিই যে এস অরবিটাল কেন পাই বন্ধন গঠনে অংশ নেয় না। তো আমরা আগে দেখেছি যে পাই বন্ধন গঠন করতে হলে পাশাপাশি অতিক্রমণ করতে হবে এবং পূর্বেই একটি সিগমা বন্ধন গঠিত হতে হবে। এস অরবিটাল এটির নির্দিষ্ট কোনো দিকমুখিতা নাই, এটি XYZ সকল অক্ষব্যাপী বিস্তৃত থাকে। তো সে কারণে অরবিটাল সমূহে ত্রিমাত্রিক গঠন কাঠামোর উপর নির্ভর করে সমযোজী সিগমা বন্ধন ও সমযোজী পাই বন্ধন
গঠিত হয়ে থাকে। এস অরবিটাল হলো নন ডিরেকশনাল, অর্থাৎ নির্দিষ্ট কোনো অক্ষ বরাবর বিস্তৃত নয়, বরঞ্চ কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারিদিকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত গোলক আকৃতির। তিনটি পি অরবিটাল হলো পৃথক তিনটি অক্ষ এক্স ওয়াই জেড বরাবর পরস্পর লম্বভাবে থাকা ডাম্বেল আকৃতির, অর্থাৎ ডিরেকশনাল, যেমন পি এক্স পি ওয়াই পি জেড। এখন পাই বন্ধন গঠনের দুটি শর্ত হচ্ছে অধাতব দুটি পরমাণুর মধ্যে একই অক্ষ বরাবর দুটি অর্থপূর্ণ অরবিটালের মুখোমুখি অধিক্রমণ দ্বারা একটা সিগমা বন্ধন গঠনের পর উভয় পরমাণুতে সমান্তরাল দুটি অর্থপূর্ণ বিশুদ্ধ পি অরবিটাল থাকতে হয়। কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে সিগমা বন্ধন গঠনের পরে আর কোনো অরবিটাল অবশিষ্ট থাকে না। সিগমা বন্ধনে আবদ্ধ উভয় পরমাণুর নিউক্লিয়াস অক্ষের উপর লম্বভাবে থাকা পরস্পর সমান্তরাল বিশুদ্ধ অর্থপূর্ণ উভয় পি অরবিটালের মধ্যে পার্শ্ব অধিক্রমণ ঘটলে তখন পাই বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে দুটি পরমাণুর দুটি অর্থপূর্ণ এস অরবিটাল দ্বারা একটি সিগমা বন্ধন গঠনের পর উভয় নিউক্লিয়াসের অক্ষের উপর লম্বভাবে এবং পরস্পর সমান্তরাল অপর কোনো অর্থপূর্ণ এস অরবিটাল থাকা সম্ভব নয়। তাই পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশগ্রহণ আদৌ সম্ভব নয়। এরপরে আমরা এই ধরনের আরো একটি প্রশ্ন দেখব যে পাই বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল অংশ নেয় না কেন? পাই বন্ধন গঠনের অন্যতম দুটি শর্ত হচ্ছে অধাতব দুটি পরমাণুর মধ্যে একই অক্ষ বরাবর দুটো অর্থপূর্ণ অরবিটালের মুখোমুখি অধিক্রমণ দ্বারা প্রথমে একটি সিগমা বন্ধন গঠিত হবে, গঠনের পর উভয় পরমাণুতে সমান্তরাল দুটি অর্থপূর্ণ বিশুদ্ধ পি অরবিটাল থাকতে হয়। সিগমা বন্ধনে আবদ্ধ উভয় পরমাণুর নিউক্লিয়াসের উপর লম্বভাবে থাকায় পরস্পর সমান্তরাল বিশুদ্ধ অর্থপূর্ণ উভয় পি অরবিটালের মধ্যে পার্শ্ব অধিক্রমণ ঘটলে তখন পাই বন্ধন গঠিত হয়। কিন্তু হাইব্রিড অরবিটাল সমূহের মধ্যে আমরা দেখতে পাই যে তারা যখন হাইব্রিড অরবিটাল গঠন করে, যেমন sp2, সেখানে কেউই আর সমান্তরাল অক্ষ বরাবর থাকে না। sp3 এর ক্ষেত্রে আমরা যদি দেখি কেউ কিন্তু আর সমান্তরাল অক্ষ বরাবর থাকে না। সেক্ষেত্রে হাইব্রিড অরবিটাল গুলো অন্য কোনো পরমাণুর অরবিটালের সাথে বিশুদ্ধ হোক অথবা হাইব্রিড হোক তাদের সাথে মুখোমুখি অধিক্রমণ করতে পারে, কিন্তু পাশাপাশি অধিক্রমণ করা তাদের পক্ষে আর সম্ভব হয় না। তো আমরা জানি তিনটি পি অরবিটাল পরস্পর সমকোণ বা 90 ডিগ্রি কোণে থাকে। উপর দিকে কোনো পরমাণুতে এস অরবিটাল পি অরবিটালের মধ্যে সংক্রমণ ঘটলে সৃষ্ট সংকর অরবিটাল পরস্পর সমকোণে থাকে না, বরঞ্চ ভিন্ন কৌণিক দূরত্ব সহ নতুন জ্যামিতিক গঠন লাভ করে। যেমন কার্বন পরমাণুর sp3 সংকরণে সৃষ্ট চারটি সংকর অরবিটাল, এই যে চারটি সংকর অরবিটাল পরস্পর 109.5 ডিগ্রি কোণ সহকারে চতুস্তলকীয় গঠন লাভ করে। তাই sp3 সংকরিত দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন গঠনের পর প্রত্যেক কার্বন পরমাণুতে তিনটি করে সংকর অরবিটাল অবশিষ্ট থাকে, কিন্তু তারা কার্বন পরমাণুর এসব সংকর অরবিটাল পরস্পর সমান্তরাল না থাকায় তাদের মধ্যে পার্শ্ব অধিক্রমণ ঘটার কোনো সম্ভাবনা নাই, যে কারণে সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করে না। এখন আমরা একটু দেখি যে যৌগের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তো কোনো যৌগে যদি সবগুলো একক বন্ধন থাকে তাহলে সবগুলোই হবে সিগমা বন্ধন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইথেন অণু। তো ইথেন অণুতে প্রত্যেকটি বন্ধন কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন যতগুলি বন্ধন আছে প্রত্যেকটি বন্ধন হচ্ছে একক বন্ধন, সেজন্য এখানে প্রত্যেকটি বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। যৌগের কোনো পরমাণুতে দ্বিবন্ধন যদি থাকে তাহলে তার মধ্যে একটি হবে সিগমা, অন্যটি হবে পাই। যেমন এখানে আমরা ইথিন অণুর ক্ষেত্রে দেখছি যে সবগুলি একক বন্ধনের পাশাপাশি এখানে কি আছে, দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা এবং উপরটি হচ্ছে পাই। একটি গঠিত হয়েছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আর উপরটি গঠিত হয়েছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে। যৌগে যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিবন্ধনের মধ্যেকার একটি বন্ধন হবে সিগমা এবং বাকি দুটো হবে পাই। এখানে আমরা ইথাইন অণুতে দেখতে পাচ্ছি যে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন রয়েছে, তাহলে এই বন্ধন সমূহের মধ্যে একটি বন্ধন সিগমা, বাকি দুটো। যৌগে সিগমা বন্ধনের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি একটি কৌশলের সাহায্যে। সেক্ষেত্রে কোন যৌগের সিগমা বন্ধনের সংখ্যা হবে যৌগের মোট পরমাণুর সংখ্যা -1। যেমন এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি মোট পরমাণু রয়েছে 8টি, তাহলে এর মধ্যে সিগমা বন্ধনের সংখ্যা হবে কত, 8 - 1 7টি। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি মোট পরমাণু রয়েছে 6টি, তাহলে এই যৌগে সিগমা বন্ধনের সংখ্যা হবে কত, 6 - 1 5টি। দেখেন এখানে 5টি সিগমা বন্ধন রয়েছে, 1 2 3 4 5। এই যৌগে মোট পরমাণু হচ্ছে 4টি, তাহলে এখানে সিগমা বন্ধনের সংখ্যা হবে কত, 4 - 1 3টি। দেখেন এখানে 1 2 3 তিনটি সিগমা বন্ধন রয়েছে। যৌগে কোনো পরমাণুতে দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধনের মধ্যে একটি হবে পাই বন্ধন, আমরা পূর্বেই দেখলাম। যদি কোথাও ত্রিবন্ধন থাকে
তাহলে তার মধ্যে দুটি হবে পাই বন্ধন। এখন আমরা কিছু অনুশীলন করি। HCN অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড, তাহলে এই হাইড্রোজেন সায়ানাইডের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কতটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিবন্ধন রয়েছে। তাহলে ত্রিবন্ধনের মধ্যে আমরা জানি যে একটি সিগমা বাকি দুটি পাই। তাহলে এই যৌগে দুটি আছে পাই বন্ধন, দুটি আছে সিগমা বন্ধন। এই ধরনের একটি যৌগ CH2 ডাবল বন্ড CH CHO। তো এই যৌগের ক্ষেত্রে আমরা যদি গঠনটা দেখি তাহলে এখানেও দেখেন যে দুই জায়গাতে কি আছে, দ্বিবন্ধন রয়েছে। তাহলে যেখানে দ্বিবন্ধন রয়েছে সেখানে পাই বন্ধন রয়েছে, তাহলে দুটো পাই বন্ধন এবং বাকিগুলো রয়েছে সিগমা বন্ধন। তাহলে এখানে রয়েছে 7টি সিগমা এবং দুটি পাই বন্ধন। তারপরে C6H6 বেনজিন। তো বেনজিনের ক্ষেত্রে আমরা যদি গঠন লক্ষ্য করি তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 জায়গাতে দ্বিবন্ধন রয়েছে। তাহলে 3 জায়গাতে দ্বিবন্ধনের একটি করে হচ্ছে পাই বন্ধন। তাহলে এর মধ্যে পাই বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি, আর বাকি যতগুলি বন্ধন রয়েছে সবগুলি হচ্ছে সিগমা বন্ধন। তাহলে হিসাব করলে দেখা যাবে বেনজিনের মধ্যে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 12টি এবং পাই বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা মন্তব্য করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।